প্রথমেই একটা কথা দিয়ে শুরু করব যে আমি আইন অঙ্গনের মানুষ, তো আমি আইনের শাসন এবং বিচার বিভাগ একটা স্বাধীন হওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ এটার যে লিভড এক্সপিরিয়েন্সটা আমাদের আছে আইন অঙ্গনে, গত ২০ বছর ধরে প্রায় প্র্যাকটিস করছি সুপ্রিম কোর্টে, সেখান থেকে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা যদি বিষয়বস্তু আজকের আলোচনার সেটার দিকে তাকাই, সেখান থেকে আমি শুরু করতে চাইব যে তারুণ্যের রাজনৈতিক ভাবনা। তো আজকে তরুণ প্রজন্মে যারা আছেন, প্রযুক্তিগত উন্নতির কারণে ওনাদের জ্ঞান এর আগে যে কোনো প্রজন্মের থেকে অনেক বেশি, ওনারা ইনফর্মড অনেক বেশি, ওনারা সচেতন অনেক বেশি। কি কি বিষয়ে সচেতন? মোটামুটি সব বিষয়ে ওনারা সচেতন। কিন্তু ইদানিং যা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটিক ভ্যালিউজ বা গণতান্ত্রিক মূল্যবোধ এ ব্যাপারে কিন্তু ওনারা অনেক সচেতন। আরও সচেতন ওনারা হচ্ছেন যে একটা রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে এ ব্যাপারে ওনাদের সুনির্দিষ্ট মতামত আছে। তারপরে রাষ্ট্র যে স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে সে ব্যাপারে ওনাদের মতামত আছে। এবং এই সব করতে হলে আইনের শাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার তাৎপর্যও কিন্তু ওনারা বোঝেন। এজন্য এই কারণেই, এই যৌক্তিক কারণেই ওনাদের এক্সপেকটেশন বা প্রত্যাশাটা যে কোনো সরকার থেকে বা রাজনীতি থেকে অনেক বেশি। ওনাদের একটা ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিভাবে কাজ করা উচিত সে ব্যাপারেও কিন্তু সুনির্দিষ্ট প্রত্যাশা আছে, ধারণা আছে। তো আইনের শাসন তার অর্থ হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা করতে হলে আমাদের আইনের শাসনে সেটা পরিচালনা করতে হবে। তো আইনের শাসন বলতে যদি ভেঙে বোঝাই, প্রথমত যে আইনটা প্রণয়ন করা হয়েছে, যে আইনের মাধ্যমে আমরা সবাই পরিচালিত হব, সেই আইনটা কিন্তু কোনো কালো আইন হলে চলবে না, যেটা আমরা অনেক দেখেছি, বিশেষ করে গত 15 বছর, যেখানে ডিজিটাল সিকিউরিটি আইনের মতো কালো আইনের মাধ্যমে কিভাবে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা ঠোকা হয়েছে, সেটা আপনি সুশীল সমাজের লোকজনের প্রতি, সাংবাদিকদের এগেনস্টে, বিরোধী দলকে দমন করার জন্য যতভাবে একটা আইন অপব্যবহার করা যায় ততভাবে আইনটা অপব্যবহার করা হয়েছে। এবং আইনের ভাষাগত অনেক দুর্বলতা ছিল, যে কারণে কিন্তু এটা অপব্যবহার করাটাও সহজ হয়ে গেছে। এবং তখনও যে বক্তব্যটা রেখেছিলাম ডিফারেন্ট প্ল্যাটফর্মসে, সেটা হচ্ছে যে এরকম একটা কালো আইন যদি যে কোনো সরকার আমলেই প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে সরকার আসবে সেও এই সরকারের বিরুদ্ধে সেটা অপব্যবহার করতে পারবে। তো আমাদের তো এতটুকু ফোরসাইট থাকতে হবে একটা আইন প্রণয়ন করার সময় যে এটা আমাদের বিরুদ্ধেও কাজ করতে পারে, বা এটা জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে, যেটা আমাদের সংবিধানে নিশ্চিত করা আছে, সেগুলো লঙ্ঘন করতে পারে এবং করেছে, একদম ঢালাওভাবে লঙ্ঘন হয়েছে, বিশেষ করে গত 15 বছর। তো আইনটা প্রণয়ন করার যে প্রসেসটা, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সবাই জানি যে আইনটা প্রণয়ন করার প্রসেসটা ইটসেলফ হ্যাজ টু বি ডেমোক্রেটিক। তার অর্থ এই যে তড়িঘড়ি করে ওভারনাইট 2-3টা ইনডোর কনসালটেশন করে একটা আইন প্রণয়ন করা যায় না। আইন প্রণয়ন করতে হলে আইডিয়ালি একটা হোয়াইট পেপার, যেটা আমরা বলি, একটা হোয়াইট পেপার প্রকাশ করতে হবে, যেটা ইনভাইট করবে যে জনগণের মতামত চেতে হবে। এবং সেটা বেশ কিছুদিন তড়িঘড়ি করে না করে কনসালটেশনস করতে হবে আমাদের এক্সটেন্সিভ সকল অংশীদারদের সাথে। মানে একটা আইন যদি কোনো পার্টিকুলার গ্রুপের মৌলিক অধিকার লঙ্ঘন করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তারা একটা মেজর স্টেক হোল্ডার। এই আইনটা প্রণয়ন করার আগে এই আইনের প্রত্যেকটা অক্ষর নিয়ে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা করতে হবে, আমরা যেটাকে ইংরেজিতে এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশন বলি। কিন্তু আমরা দেখেছি এই ধরনের কিছুই করা হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে নিপীড়ন, দমন, নির্যাতন করার জন্য বিরোধী দল বলেন, সুশীল সমাজে যে একটা বিরোধী ভয়েস থাকতে বা ভিন্ন মত দমন করার জন্য এই আইনটা করা হয়েছে। এই আইন যে তারপরে 1-2বার সংশোধনও করা হলো, সেটাও একটা আইওয়াশ ছিল। ওটা দেখানোর জন্য সংশোধন করেছে, মৌলিক কোনো সংশোধন সে আইনে হয়নি, মিনিংফুল কোনো সংশোধন হয়নি। তো এই ধরনের একটা প্র্যাকটিস থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসাটা সহজ না, কারণ আনফর্চুনেটলি আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে
প্রত্যেকটা কিন্তু গত 15 বছরে একেবারেই ধ্বংস হয়ে গেছে। সো এটাকে গড়ে তুলতেও সময় লাগবে, এবং তার জন্য আমাদের সবার সচেতন হতে হবে এই বিষয়গুলো নিয়ে, যে তড়িঘড়ি করে আইন প্রণয়ন করা যাবে না। তার মধ্যে আরেকটা আইন হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, যেটা ছিল সেটাও কিন্তু পাশ করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, এবং সেটাও আপনি কালো আইনই বলতে পারেন। যে ধরনের ক্ষমতা সরকারকে দেয়া হয়েছিল, এই ক্ষমতাগুলো অপব্যবহার করাটা খুব সহজ করে দিয়েছে আইনের ভাষাটা। তো আইন প্রণয়ন করার যে পদ্ধতিটা, সেটা গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক যদি আইন না হয়, আইনটাই যদি কালো হয়, তাহলে সেই কালো আইন দ্বারা শাসিত হলে তো আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে না। তারপরে চলে যাই, এই আইনটা এনফোর্স করার বা প্রয়োগ করার ক্ষমতাটা দেয়া আছে বিচার বিভাগের উপরে। বিচার বিভাগ রাষ্ট্রের 3টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ বিচার বিভাগকে আমরা বলি গার্ডিয়ানস অফ দ্য কনস্টিটিউশন। তার অর্থ এই যে আমাদের সংবিধানের অভিভাবক হিসেবে তারা আইনের চোখে মর্যাদা পেয়েছে। শুধু তাই না, আমাদের সাধারণ মানুষের যে শেষ আস্থার জায়গাটা কিন্তু বিচার বিভাগ, এবং বিচার বিভাগের উপরে গুরুতর কিছু দায়িত্ব দেয়া হয়েছে, যার মধ্যে একটা দায়িত্ব হয়েছে যে রাষ্ট্রের বাকি দুটো যে অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা, এই দুটো অঙ্গ যাতে তাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেটের মধ্যে থেকে কাজ করে সেটা নিশ্চিত করার। তার অর্থ এই যে সরকার বা নির্বাহী বিভাগ যদি তাদের কনস্টিটিউশনাল সাংবিধানিক যে কার্য পরিধিটা সেটার বাইরে গিয়ে কাজ করে, তাদের ক্ষমতার অপব্যবহার করে, তখন বিচার বিভাগ নিশ্চিত করবে জবাবদিহিতা। সিমিলারলি যদি কোনো আইনসভা একটা কালো আইন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো পাশ করে, সেভাবে সেক্ষেত্রেও কিন্তু বিচার বিভাগকে ক্ষমতা দেয়া হয়েছে যে সেই আইনটাকে বাতিল করে দেয়া বা সেই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করার। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখেছি গত 15 বছরে, বিচার বিভাগ যেহেতু নিজেই স্বাধীন ছিল না, এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতে পারেননি, যেটা সংবিধান বিচার বিভাগের উপরে দিয়ে থাকে। তার মধ্যে কয়েকটা উদাহরণ আমি দিই। প্রথমত হচ্ছে যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমাদের সংবিধানে 13th অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে বাংলাদেশে। এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা কিন্তু সর্বজন গ্রহণযোগ্য ছিল যখন এটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যে ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই এই যে 13th অ্যামেন্ডমেন্ট সংবিধানের, সেটাকেই প্রশ্নবিদ্ধ করলেন, সুপ্রিম কোর্টের সামনে মামলা দায়ের করলেন, এবং যেহেতু বিচার বিভাগ পুরোপুরি দলীয় স্বার্থে কাজ করছিলেন, বিচার বিভাগ বাতিল করে দিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা, যেটা কিন্তু পুরোপুরি ঐক্যমত ছিল যেটার ব্যাপারে, যেখানে আওয়ামী লীগের নিজেদেরও ঐক্যমত ছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি কিভাবে বিচার বিভাগকে ব্যবহার করে এটা করা হয়েছে। তো এই ধরনের কাজ এটা কেন হয়েছে? এটা হয়েছে কারণ পুরোপুরি দলীয়করণ করা হয়েছে। আবার আরেকটা উদাহরণ, যে ওনাদের আমলেই ওনাদের এলিভেটেড জাজেস যখন স্বাধীনভাবে কিছু ক্ষেত্রে রায় দেওয়ার চেষ্টা করেছে, তখন তাদেরকে খুব খারাপ পরিণতি সম্মুখীন হতে হয়েছে। আমি বলছি 16th অ্যামেন্ডমেন্ট সংবিধানের, সেটার কথা। 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হয়েছিল? 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিচারক সরানোর যে ক্ষমতাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে একটা বডির ছিল, সেটাকে দিয়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের কাছে, সংসদের কাছে। তো আমাকে সরানোর দায়িত্ব যদি সংসদের কাছে থাকে, তাহলে তো আমি সবসময় সেই ভয়েই থাকবো, আমি কি স্বাধীনভাবে আমার দায়িত্ব তখন পালন করতে পারবো না। সো বিচার বিভাগের স্বাধীনতার উপরে এটা একটা বড় ধরনের হস্তক্ষেপ ছিল 16th অ্যামেন্ডমেন্ট। তো সেখানে আমরা দেখলাম যে একজন অত্যন্ত সাহসী বিচারক, উনি হাইকোর্টে এটাকে বাতিল ঘোষণা করলেন সাহসের পরিচয় দিয়ে। এবং সে কারণে কি করা হলো, উনি অত্যন্ত মেধাবী একজন বিচারক হিসেবে নন, ওনার নাম হচ্ছেন মিস্টার জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী। এখন গুম কমিশন যেটা করা হয়েছে সেখানে উনি নেতৃত্ব দিচ্ছেন, উনি চেয়ারম্যান হিসেবে আছেন। তো ওনাকে শাস্তিস্বরূপ আপিল বিভাগে এলিভেট করা হলো না, উনি হাইকোর্ট বিভাগে থেকেই
রিটায়ার করলেন। তারপরে কি হলো, এই রায়টাই যখন আপিল বিভাগের সামনে গেলেন তখন প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। আপনাদের সবারই জানা আছে আশা করি যে উনি যখন এই হাইকোর্টের রায়টাকে বহাল রাখলেন তার অর্থ যে না, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই ক্ষমতা থাকবে বিচারক অপসারণ করার, এটা পার্লামেন্টের কাছে থাকবে না, কারণ বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় এতে। উনি যখন সাহসের পরিচয় দিয়ে এই রায়টা বহাল রাখলেন তখন ওনাকে যত ধরনের হয়রানি সম্ভব, হুমকি সম্ভব, সেটা দিয়ে পদত্যাগ করানো হলো এবং দেশ ছাড়তে বাধ্য করা হলো। তো এটা তো আমাদের বিচার বিভাগকে প্রায় 50 বছর পেছনে নিয়ে গেছে। এরপরে স্বাধীনভাবে নির্ভয়ে কোনো বিচারক কি কোনো রায় দিতে পারবে সরকারের বিরুদ্ধে? কারণ একটা খারাপ নজির স্থাপন করা হয়েছে যে কি হতে পারবে আমাদের বিরুদ্ধে গেলে। তারপরে শুধু এটা না, আমাদের তখন ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়র যিনি ছিলেন শেখ ফজলে নূর তাপস, উনি ওপেনলি পাবলিক ফোরামে, এটা ভিডিওতেও ক্যাপচার্ড আছে, হয়তো ভিডিওটা আপনারা অনেকজন দেখেছেন, একেবারে আদালত অবমাননাকর কথাবার্তা বললেন বিচার বিভাগের সময়। সবাই দেখেছে যখন একটা আদালত অবমাননার পিটিশন প্রেজেন্ট করা হলো তখন বিচার বিভাগ বললেন যে ও তাই নাকি, আমরা তো জানি না, আচ্ছা ঠিক আছে রেকর্ডে রেখে দিচ্ছি, পরে দেখব। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়কে পুরোপুরি উপেক্ষা করলেন। তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা ওভারনাইট হবে না, কিন্তু আমাদের চেষ্টাটা এখনই শুরু করতে হবে এবং তার জন্য কিছু পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে বিচারক নিয়োগের ক্ষমতাটা পুরোপুরি সরকার থেকে সরিয়ে ফেলতে হবে। এটার জন্য একটা স্বাধীন বডি তৈরি করা হয়েছে, একটা অর্ডিন্যান্স জারি করা হয়েছে এবং বিচারক সরানোর দায়িত্বটাও এটাও সরকারের উপর থাকা যাবে না। তাছাড়া আরেকটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সব ধরনের প্রশাসনিক কাজের জন্য কিন্তু এখনও বিচার বিভাগ পুরোপুরি আইন মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। তো এদিকে যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স আমরা যেটা বলি, একটা পৃথক সচিবালয় যদি না থাকে তাহলে কিন্তু পুরোপুরি স্বাধীনভাবে তাদের কার্য পরিচালনা করতে পারবে না বিচার বিভাগ। সো এগুলো নিয়ে কথাবার্তা চলছে, দুটো উদ্যোগ অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তো আমি আশাবাদী যে সঠিক পথে আছি, কতদূর কন্টিনিউ করতে পারবো সেটা তো আরেকটা জিনিস। তো এখানে আরেকটা বক্তব্য দেব এবং আমি সহমত আমার আগের বক্তার সঙ্গেও, যে এই যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে এই প্রজন্মের তরুণদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে বা মিসলিড করা হচ্ছে, এটা একটু ক্লিয়ার করতে চাই। আমি দেখছি যে নির্বাচনকে সংস্কারের সাথে, মানে ইটস বিং পিটেড এগেনস্ট ওয়ান অ্যানাদার। নির্বাচন না সংস্কার, জাস্টিস ন্যায় বিচার না নির্বাচন। তো প্রথমত সংস্কার, যেটা আমার আগের বক্তাও বলেছেন, একটা অনগোয়িং প্রসেস, ক্রমাগত। এই না যে 4টা সংস্কার করলেই বাংলাদেশ ইজ গুড ফর এভার, তা না। সংস্কার একটা অনগোয়িং প্রসেস, এটা একটা ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস। সংস্কারের ক্ষেত্রে সবসময় যৌক্তিক যে পদ্ধতিটা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে অল্প স্বরে সংস্কার করে দেখা এটা চলছে কিনা, এটা এফেক্টিভ কিনা, তারপরে আরও করা। এভাবে ইনক্রিমেন্টালি সংস্কার করা, ঢালাওভাবে সংস্কার করা, তাও সংস্কার করছে কে? অনির্বাচিত সরকার। এটা একেবারেই উচিত হবে না। বিশেষ করে এই সংস্কারগুলো একেবারেই সাস্টেইনেবল হবে না। সাস্টেইনেবিলিটির কথাও তো চিন্তা করতে হবে, 3 মাসের সংস্কারের কথা চিন্তা করলে তো হবে না। সো সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত আরেকটা অযৌক্তিক দাবি যে ন্যায় বিচার আগে নির্বাচন পরে, এই দাবিটা যারা উত্থাপন করছেন তাদের আমার ধারণা ন্যায় বিচারের যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই, ন্যূনতম ধারণা নেই। কারণ আমরা তো আইন অঙ্গনের মানুষ, আমরা জানি যে একটা বিচার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবং এই ধরনের বিচার প্রক্রিয়া যেটা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, যেটা পুরো গোটা বিশ্ব তাকিয়ে আছে এটার দিকে, এগুলো তো তড়িঘড়ি করে করা উচিতই হবে না। কারণ আমরা চাই এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। আওয়ামী লীগের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যতগুলো ট্রায়াল করেছিল প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সেটা চাই না, আমরা চাই না যে প্রশ্নবিদ্ধ হোক, কারণ ওনারা যথেষ্ট সব ধরনের অপরাধ ওনারা করেছেন। তো তার জন্য ন্যায় বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটু সময় নিয়ে বিচারটা হোক। সো এই জন্য বিচারের জন্য অপেক্ষা করব, নির্বাচন আমরা দেব না,
একটা গণতন্ত্রে এটা শুধু অযৌক্তিকও না, আমার এতদিন ভাবছিলাম যে এটা অযৌক্তিক, এখন তো মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত, শুধু অযৌক্তিক না। কারণ গণতন্ত্রের অর্থটা কি? অর্থটাই হচ্ছে, খুব সিম্পলি সাধারণভাবে যদি আমি বলি, যে রাষ্ট্র পরিচালনা করা হবে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। আপনি নির্বাচন থেকে যদি এই ইকুয়েশন থেকে সরিয়ে ফেলেন, তাহলে গণতন্ত্র কি হলো? তাহলে তো আর গণতন্ত্র থাকে না। আমরা তো পরপর 3টা নির্বাচনে আমাদের ভোটাধিকার এক্সার্ট করতে পারিনি। তাহলে এত লড়াই কিসের জন্য করা হলো? হ্যাঁ, একটা বলতে পারেন যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, এই নির্বাচন যাতে রিগড না হয়, সেটা ঠিক আছে, কিন্তু সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় আর সেখানে যদি আপনি হারেন, সেই কথা চিন্তা করে আপনি এখন নির্বাচন না সংস্কার, নির্বাচন না ন্যায় বিচার, এসব কথা তো বলতে পারেন না। তো এই জিনিসটাতে এই তরুণ প্রজন্মের যারা আছে তারা যাতে মিসলেড না হয়, কারণ এটা পুরোপুরি অযৌক্তিক এই দাবিগুলো যে নির্বাচন আমরা ধরে রাখবো ইনডেফিনেটলি। কারণ এটা যেটা হয়, একটা গণতন্ত্রের নির্বাচনের যে তাৎপর্যটা, সেটাকে পুরোপুরি আন্ডারমাইন করা হয়। তো আমার সবার কাছেই অনুরোধ যে এই বিষয়ে জ্ঞানদান বলবো না, বাট যারা এই ভুল ধারণায় ভুগছে, আমি ছোট করে হলেও চেষ্টা করি যে যখনই কোনো তরুণ প্রজন্মের কেউ আমাকে এসে বলে এই নির্বাচন দিলে তো আপা একই জিনিস হবে আগে যা হচ্ছিল, তো তখন আমি এই ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করি যে নির্বাচনকে সংস্কারের এগেনস্টে তুমি ধরতে পারো না, নির্বাচনকে ন্যায় বিচারের এগেনস্টে না। এই দুটোই সময় সাপেক্ষ ব্যাপার, এবং এগুলো বড়সারে ঢালাওভাবে সংস্কারের জন্য আমাদের নির্বাচিত সরকার দরকার। এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করার কোনো ধরনের স্কোপ নেই একটা গণতন্ত্রে। এটা বলেই আমার বক্তব্য শেষ করব। আশা করি আপনারা কিছু হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ।